শুনছেন অজানা সত্যের 152 নম্বর এপিসোড। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই 152 নম্বর এপিসোডটিকে সাজানো হয়েছে দুটো সত্যি ভৌতিক ঘটনা দিয়ে। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটা একটা জাম্প স্কেয়ার ঘটনা, এবং এই ঘটনাটা শুনলে আশা করছি আপনারা শিহরিত হবেন এবং আপনাদের খুবই ভালো লাগতে চলেছে প্রথম ঘটনাটা। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটা রয়েছে এই ঘটনাটা একটু স্পেশাল ঘটনা, এবং এই ঘটনা বিষয়ে আমি কোনো রকম ব্যাখ্যা দিতে পারবো না শর্টে, কারণ সামান্য কিছু বললেই হয়তো সেটা স্পয়লার হয়ে দাঁড়াবে, আর সেটা আমি চাই না ঘটনা শুরুর আগেই কোনো রকম স্পয়লার দিতে। তো অবশ্যই আজকের এপিসোডটিকে একদম শেষ অবধি শুনবেন, এবং একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে করতে চাই। আমার কাছে ঘটনার স্টক প্রায় শেষ, তাই আপনাদের সকলের কাছে একটু রিকোয়েস্ট করছি আপনারা এপিসোডগুলোকে একটু বেশি করে শেয়ার করুন, যাতে নতুন নতুন মানুষদের কাছে এপিসোডগুলো পৌঁছে যায়। এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাকে ঘটনা পাঠাতে থাকুন, যাতে আরও নতুন নতুন ভয়ের ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি, কারণ এই চ্যানেলে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা সকলের সামনে তুলে ধরা হয়। আপনারা যদি কোনো ঘটনা শুনে থাকেন অথবা আপনাদের সঙ্গে যদি ঘটে থাকে, তাহলে আপনারা আমাকে মেল করে লিখে পাঠান ঘটনাটা অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে। এছাড়াও যদি আপনারা আমার সঙ্গে ফোন কলে থেকে ঘটনা শেয়ার করতে চান, তার জন্য আপনারা আমাকে মেল করুন, আমি আপনাকে মেলেই আমার নাম্বারটি দিয়ে দেবো। তো তারপর তো ফোন কলে কথা হচ্ছেই, এবং আপনারা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদমই ভুলবেন না। প্রতিটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সের প্রথমেই দেওয়া রয়েছে, আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার সমস্ত রকম পদ্ধতি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন সহেলি মিত্র। তিনি আমাদের অজানা সত্যের একজন নতুন সদস্য। তিনি যেরকম করে ঘটনাটি লিখেছেন আমি সেরকম করেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। হায় রাজর্ষিদা, আমি সহেলি মিত্র, তোমার চ্যানেলের একজন নতুন শ্রোতা। আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ একটা ঘটনা আমি তোমাকে বলবো, যেটা আমার পিসতত ভাই রক্তিমের সঙ্গে ঘটেছে। ঘটনাটা যেদিন ঘটেছে সেই দিন আমি ওদের বাড়িতে ছিলাম। বেশি কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করব। আশা করছি তোমার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ঘটনাটা শুনিও। তো ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 7 কি 8 বছর আগে। তখন আমি খুব একটা ছোটও নই, খুব একটা বড়ও নই। আমার পিসির বাড়ি ছিল বাবুইহাটিতে। আসলে পিসির বাড়ির পাশের যেই বাড়িটি ছিল তাদের সঙ্গে পিসিদের একটু বেশি ভাব ছিল। রক্তের সম্পর্ক না হলেও কেমন যেন তারা আপন হয়ে গেছিল। সেই বাড়িটিতে একজন দাদু থাকতেন, যার নাম ছিল পলাশ দাদু। সেই বাড়িতে পলাশ দাদু এবং তার ছেলে মেয়ে থাকতেন। অবশ্য তার ছেলের বিয়ে হয়ে গেছিল, তবে কোনো একটি কারণে হয়তো বউ সেই বাড়িতে থাকতো না। তো যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো একদিন রাত্রিবেলায় পলাশ দাদুর বাড়ি থেকে প্রচণ্ড পরিমাণে চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। তো সাধারণভাবেই পিসির বাড়ির সবাই সেখানে যায় এবং গিয়ে দেখে পলাশ দাদুর ছেলে কান্নাকাটি করছে, এবং তার সামনে পড়ে রয়েছে পলাশ দাদুর মৃতদেহ। দাদুর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। ছেলেকে জিজ্ঞেস করায় সে বলে দাদু ছাদে গেছিল জামা কাপড় আনতে। ছাদ থেকে পড়ে গিয়ে দাদুর মাথা ফেটে গেছে। ছেলেটি কান্না করতে করতে বলতে থাকে, তোদের দাদু আর নেই। আমি সেই দৃশ্য দেখতে থাকি। দাদুর মাথা পুরোপুরিভাবে ফেটে গেছে। বাড়ির উঠোন রক্তে লাল হয়ে গেছে।
আমি সেখানে সেই সময়টায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি। আমি দৌড়ে ঘরে চলে গেছিলাম। পলাশ দাদুর মারা যাওয়ায় সবাই খুব কষ্ট পেয়েছিল। এরপর দাদুকে মরার খাটে করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। পলাশ দাদু রক্তিমকে খুব পছন্দ করতেন। রক্তিমও দাদুকে খুব ভালোবাসত। অর্ধেক সময় দাদুর কাছে গিয়ে বসে থাকত এবং দাদুর মুখ থেকে নানান রকমের গল্প শুনত। দাদুর মারা যাওয়ায় রক্তিম অনেক কষ্ট পেয়েছিল। দাদুর মৃতদেহ নিয়ে রক্তিমও শ্মশানে গেছিল। এরপর দাদুর দাহ কাজ সম্পন্ন হয়েছিল। এরপর 1 সপ্তাহ কেটে যায়। এখানে আমরা জানতে পারি রক্তিম লুকিয়ে লুকিয়ে সিগারেট খেত। সেটা কেউ জানতো না। একদিন রাত্রিবেলা রক্তিম বাড়ির ছাদে গেছিল লুকিয়ে লুকিয়ে সিগারেট খাওয়ার জন্য। সে তার ব্যাগ থেকে একটা সিগারেট নিয়ে ছাদে চলে যায় সিগারেট খাওয়ার জন্য। সেই রাতে অন্ধকারের মধ্যে সে ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এমন একটা সময় রক্তিমের গাটা হঠাৎ শিরিয়ে ওঠে। তার মনে হতে লাগলো এই রাতের বেলায় ছাদে সে ছাড়া আরও একজন উপস্থিত রয়েছে। সে ভয় নিয়ে হাতে সিগারেটটাকে লুকিয়ে ছাদে ঘুরতে থাকে এবং দেখতে থাকে ছাদে কে রয়েছে। সারা ছাদ ঘোরার পর কাউকে দেখতে না পেয়ে সে আবার সিগারেট খেতে শুরু করে। তবে এমন একটা সময় তার মনে হয় কে যেন তার কাঁধে হাত রেখেছে। সে ভয়তে সিগারেটটাকে ফেলে দেয় এবং পিছনে ঘুরে তাকিয়ে দেখে তার পেছনে কেউ নেই। তার মনে মনে ভয় হতে শুরু করে এবং রাগও হতে শুরু করে, কারণ সিগারেটটা পড়ে গেছে হাত থেকে। সে আবারও নিচে যায়। নিচে গিয়ে নিজের ব্যাগ থেকে সিগারেটটাকে বের করে আবার ছাদে এসে ছাদের লাইটটাকে জ্বালিয়ে আবার সিগারেট খেতে আরম্ভ করে। সিগারেট খেতে খেতে রক্তিম যখন পলাশ দাদুর বাড়ির দিকে তাকায়, সে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে। সে দেখতে পায় পলাশ দাদুর বাড়ির ছাদে একটা কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে। কেন জানি না সে সেখান থেকে নড়তে পারছে না, সেই জায়গায় জমে গেছে। সে ভালো করে দেখবার চেষ্টা করে সেই কালো ছায়াটা আসলে কে। এমন একটা সময় সে কালো ছায়া হঠাৎ দৌড়ে লাফ দিয়ে পাশের সুপুরি গাছে উঠে পড়ে এবং রক্তিমের বাড়ির ছাদে জ্বালানো সামান্য লাইটে রক্তিম দেখতে পায় পলাশ দাদু গাছে ঝুলে রয়েছে। পলাশ দাদু তার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখ সম্পূর্ণ পরিমাণে সাদা, মাথা থেকে গলগলিয়ে রক্ত বেরোচ্ছে এবং তার মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে সে তাকে দেখে প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছে। হয়তো তার এই ছাদে আসা উচিত হয়নি। এরপর রক্তিমের আর কিছু মনে নেই। যখন তার জ্ঞান ফেরে, সে বুঝতে পারে যে সে জ্ঞান হারিয়েছিল। সে চোখ খোলার পর নিজেকে নিজের খাটে আবিষ্কার করে এবং পাশে তার নিজের মাকে দেখতে পায়। রক্তিমের গলার শব্দ শুনে সবাই দৌড়ে রক্তিমের ঘরে চলে আসে। এরপর রক্তিম ভয়ে ভয়ে সবাইকে ঘটনাটা বলে। সবাই অনেক অবাক হয়। এরপর পলাশ দাদুর যখন শ্রাদ্ধ হয়, তখন পুরোহিত মশাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই জিনিসটা রক্তিম কেন দেখল। পুরোহিত মশাই সম্পূর্ণভাবে এই জিনিসটাকে ভুলে যেতে বলেছিলেন। তিনি বলেছিলেন এই জিনিসটাকে আর কখনো মনে রেখো না, এমনকি কাউকে এই ঘটনাটা বলতে হবে না। এরপর রক্তিমদা ঠিক করেছিল ঘটনাটা কাউকে বলবে না। তবে আমি রক্তিমদার কাছ থেকে ঘটনাটা শুনে আমি তোমাকে ঘটনাটা শেয়ার করলাম। রক্তিমদার কাছ থেকে পারমিশন নিয়েই আমি ঘটনাটা তোমাকে পাঠিয়েছি। আশা করছি এই ঘটনাটা সকলের পছন্দ হবে। রক্তিমদার সাথে যে এই জিনিসটা ঘটেছিল সেটা আদৌ সত্যি নাকি মিথ্যে সেটা আমার জানা নেই, তবে সম্পূর্ণটাই আমি শ্রোতাদের ওপর ছেড়ে দিলাম।
তারাই বিচার করুক রক্তিমদা যেটা দেখেছে সেটা সত্যি নাকি কোনো মনের ভুল। রাজর্ষিদা, এইভাবে এগিয়ে যেও, আরও ঘটনা পাঠাবো। ভালো থেকো। তো ঘটনাটি সত্যি কি মিথ্যে এটা বিচার করার দায়িত্ব আপনাদের ওপরই ছেড়ে দিলাম। আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান এবং আরও এরকম ভৌতিক ঘটনা আমাদের সঙ্গে শুনতে থাকুন। আশা করছি আপনারাও খুব আনন্দ পাবেন এবং আপনাদেরও ভয় লাগবে। এছাড়াও অনেক গরম পড়েছে এবং এই গরমের কারণে অনেক মানুষদের দৈনন্দিন জীবনে অনেক রকমের সমস্যা এসে দাঁড়াচ্ছে। অনেকের গরম লাগছে এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছে। তো এই পরিবারের সকলকেই বলবো আপনারা একটু দেখে শুনে থাকবেন যাতে এই গরমের কারণে আপনারা কেউ অসুস্থ না হয়ে পড়েন। তো যাই হোক, চলে যাচ্ছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা। নমস্কার রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি এবং আমি তোমার অজানা সত্যের একজন নতুন সদস্য এবং আজ একটা ঘটনা নিয়ে আমি তোমার সামনে হাজির হয়েছি। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। ঘটনাটা আমার শোনা একটা ঘটনা, তো যেমনটা শুনেছি আমি তেমনটাই তোমাকে লিখে পাঠাচ্ছি। বেশি কথা না বাড়িয়ে শুরু করি। ঘটনাটা ঘটেছে আমার বন্ধুর এক বড় ভাইয়ের সঙ্গে। যেভাবে শুনেছি সেভাবেই লেখার চেষ্টা করছি। আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে মানুষের পক্ষে ভালো থাকা সম্ভব হয়ে ওঠে না। কিছু কিছু ঘটনা যা মানুষকে অনেক কিছু বিশ্বাস করতে বাধ্য করায়। বড় ভাইয়ার নাম রায়ান। তো তার ভাষ্যমতেই আমি ঘটনাটা শেয়ার করছি। ঘটনাটা লেখার চেষ্টা করছি। ঘটনাটা ঘটেছে 2002 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখে। হঠাৎ জরুরি কোনো একটি কাজে বাসায় যাওয়ার প্রয়োজন হয়। আমার বাসা ভোলার কোনো একটি গ্রামে। জায়গাটির নাম আমি সঙ্গত কারণে বলতে পারলাম না। বরিশাল থেকে আমার বাসা যেতে প্রায় 5 ঘন্টা লাগে। ওই দিন বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যা 7:30টায় পৌঁছে যাই। আর বরিশাল থেকে ভোলার শেষ লঞ্চ 5:30টায়। তাই যথারীতি গাড়িতে যাব বলে ভাবলাম। বরিশাল থেকে ভোলাতে যেতে ভেঙ্গে যেতে হয়। যারা গেছেন তারা অবশ্যই জানবেন। যাই হোক, শেষ গাড়ি ছিল 7:20-তে, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি 7:30টায়। আমি ভাবলাম অটো রিক্সা বা মোটর সাইকেলে যাব। বাসে যেতে গেলে লাহারহাট হয়ে যেতে হবে এবং লাহারহাট থেকে ফিরতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায় এবং লাহারহাটের বাস বরিশালের নদীর ওপার থেকে ছাড়ে। ঘটনাটা এখান থেকে শুরু হয়। নদী পার হওয়ার জন্য আমি নৌকায় উঠলাম। বলে রাখা ভালো, নদী পার হতে 3 টাকা ভাড়া লাগে। যথারীতি পকেট থেকে 5 টাকা বের করে আমি দিলাম, কিন্তু নৌকার মাঝি বলল, বাবা তোমার নৌকার ভাড়া লাগবে না। আমি অবাক হয়ে বললাম, কেন চাচা? সবার কাছ থেকে তো ভাড়া রাখছেন, আমার কাছ থেকে রাখবেন না কেন? তিনি উত্তরে বলেন, বাবা আগের দিন তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ তার প্রতিদান দিচ্ছি। আমি তাকে অনেক জোরাজুরি করতেও সে নিল না। আমি ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিলাম। যাই হোক, নৌকা নদীর ওপারে চলে আসলো। আমি নৌকার পেছনে ছিলাম, তাই সবার শেষে আমি নৌকা থেকে নেমেছিলাম। যেই নামতে যাব ঠিক তখনই মাঝি ডাক দিল, রায়ান বাবা, সাবধানে যেও, সবসময় আল্লাহকে স্মরণ কইরো।
এমনভাবে বলতে রইল যেন আমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আমাকে বারবার বলছে, রায়ান বাবা, সাবধান, সাবধানে বাড়ি ফিরো, আল্লাহকে স্মরণ করো। এর মধ্যে সবথেকে অবাক করার মতো বিষয় হলো, মাঝি আমার নাম জানলো কি করে আমি তা জানি না। যাই হোক, আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম। ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র আধা মিনিট। আমি যখন বাস স্ট্যান্ডে গেলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত তখন 8টা বাজে। বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে আছে, তবে ছাড়বে 8:30টার সময়। যথারীতি গাড়িতে উঠলাম। গাড়িতে যাত্রী ছিল 15 জন। রাতের গাড়ি তো, এই জন্যই হয়তো যাত্রী কম। মনে মনে ভাবতে রইলাম। সামনের দিকে ড্রাইভারের ঠিক পেছনে বসার পর মনে হলো আমি নৌকায় একটা ছোট ব্যাগ ফেলে রেখে এসেছি। তাতে আমার আম্মুর অনেক মূল্যবান ওষুধ রয়েছে। আমি ঘড়িতে দেখলাম 8:15 বাজে। গাড়ি ছাড়তে আরও 15 মিনিট বাকি। আমি আর দেরি না করে সোজা নৌকার উদ্দেশ্যে ঘাটে চলে গেলাম ব্যাগের সন্ধানে। অনেক খোঁজাখুঁজি করার পরও মাঝিকে পেলাম না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8:28 বেজে গেছে। আর 2 মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দেবে, যার কারণে ব্যাগের আশা ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। আমি যখন আবার বাসে উঠে নিজের সিটের দিকে গেলাম, আমি গিয়ে দেখতে পেলাম ব্যাগটা আমার সিটের উপরে রাখা রয়েছে। আমি একটু অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? যেই ব্যাগ আমি 30 মিনিট আগে নৌকায় ফেলে আসলাম, সেটা এখানে কি করে এলো? এর উত্তর আমার এখনো অজানা রয়ে গেল। যাই হোক, গাড়িতে বসে এটা ওটা ভাবতে ভাবতে গাড়িটি ছাড়ল 8:40-এ। সব কিছু ঠিকঠাক। বরিশাল থেকে লাহোর যেতে 50 মিনিট সময় লাগে। 10 মিনিট পর কন্ডাক্টর ভাড়া কালেক্ট করা শুরু করলো এবং বাসের সামনে থেকে তারা ভাড়া কালেক্ট করা শুরু করে। ওই দিন সবাই সামনের সিটে বসার পরও কন্ডাক্টররা ঠিক পেছনের সিট থেকে ভাড়া কালেক্ট করা শুরু করলো। ভাবলাম হয়তো কন্ডাক্টররা ভুল করছে। সব ভাড়া ওঠানোর পর কন্ডাক্টর ড্রাইভারের পাশে এসে তার সাথে কথা বলতে রইল। আমি ডাকলাম, মামা ভাড়া নেন। কন্ডাক্টর বলল, আপনার ভাড়া দেওয়া লাগবে না। আমি জানতে চাইলাম, কেন? সবার কাছ থেকে তো ভাড়া নিচ্ছেন, তাহলে আমার কাছ থেকে নেবেন না কেন? উত্তরে কন্ডাক্টর সেই মাঝির মতোই উত্তর দিল, তুমি আমাকে একদিন অনেক টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ আমি তার শোধ দিলাম। আমি এবার একটু ভয় পেলাম, তাই কথা না বাড়িয়ে চুপচাপ ভাবতে রইলাম, কি হচ্ছে এসব আমার সঙ্গে। লাহোর হাটে পৌঁছাতে পৌঁছাতে 9:30 বাজল। ফেরি ছাড়বে 10টার সময়। তাকিয়ে দেখলাম ফেরি এখনো ঘাটে আসেনি। ঘাটে আসা মাত্রই দেখলাম আশেপাশে মাত্র একটা চায়ের দোকান খোলা। আমি ভাবলাম হাতে এখনো সময় আছে, যাই একটু চা খেয়ে নিই। যথারীতি চায়ের দোকানে গেলাম। দোকানদার অনেক বয়স্ক মানুষ, পাঞ্জাবি পরা, মুখে সাদা লম্বা দাড়ি। আমি তার কাছে যেতেই আমাকে বলল, বাবা চা খাইবা? পথে কোনো সমস্যা হয়নি তো? আমি বিস্মিত হয়ে বললাম, না, কোনো সমস্যা হয়নি চাচা, আপনি চা দেন। তিনি আমাকে সাধারণ কাচের গ্লাসে চা দিলেন। আমরা জানি দোকানে সাধারণত চা কাপে দেওয়া হয়, আর আমার চায়ের কালারটা অস্বাভাবিক। যাই হোক, আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে সরে বাসায় কল করে জানিয়ে দিলাম সব। বাসা থেকে দোয়া দুরুদ পড়তে বলল। দোকানদারের চায়ের গ্লাসের কথা বলতেই বাড়ির লোকেরা চাটা খেতে বারণ করে দিল। বলল চাটা ফেলে দিতে। আমি কলটাকে কেটে দিয়ে আম্মুর কথা মতো চাটাকে ফেলে দিই। আমি দোকানের দিকে ফিরে দোকানের কাছে গিয়ে যা দেখলাম
সেটাতে আমার সেন্সলেস হয়ে পড়ার মতো অবস্থা। আমি গিয়ে দেখি ওখানে কোনো চায়ের দোকানই নেই, সব কিছু উধাও। চায়ের দোকান বলতে সেখানে কিছুই নেই, শুধু একটা ফাঁকা জায়গা। দোকানের পাশে একটা গাছ ছিল, ওইটা ঠিকঠাকই রয়েছে। আমি আমার হাতের দিকে তাকাতেই দেখতে পারলাম গ্লাসটি হাতে ঠিকই ধরা। অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দ আমার কানে ভেসে আসলো। যাই হোক, ঘাটে এসে দেখলাম একটা অ্যাম্বুলেন্স এসেছে। আমি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও তার সহকারী রয়েছে। তাদের সাথে কথা বলে জানলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে আসছে, এখন তারা ফিরছেন এবং তারা পাশের গ্রামেই যাবে। আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব ভাবলাম, কারণ রাতে গাড়ি পেতে অনেক ঝামেলা। যাই হোক, ঘাটে ফেরি চলে আসলো। অ্যাম্বুলেন্স যথারীতি ফেরিতে উঠল। ফেরিতে যানবাহন বলতে শুধু অ্যাম্বুলেন্স আর তার সাথে আমি বাদে 3 জন যাত্রী। ফেরি ছাড়ল রাত 10:40। আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম। এমন সময় হঠাৎ ফেরি বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম হয়তো যান্ত্রিক কোনো সমস্যা। ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম। ফেরির ইঞ্জিনের কাছে গিয়ে দেখলাম কেউ নেই। আমরা বিচের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা সবাই জানি ফেরির ড্রাইভারের সিটটা একটু ওপরে হয়। আমি সিঁড়ির কাছে যেতেই ফেরি চলতে আরম্ভ করল এবং একদম মাঝ নদীতে ফেরি। তারপরও আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে রইলাম ড্রাইভারের সঙ্গে কথা বলবো বলে। আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠে কি মনে করে নিচে তাকাতেই যা দেখলাম তা ভাবতেই এখনো আমার গা শিউরে ওঠে। আমি নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স নেই এবং কোনো লোক নেই, পুরো ফেরি ফাঁকা। এটা দেখা মাত্র আমি প্রচণ্ড পরিমাণে শিহরিত হই। কিছু না ভেবে আমি ড্রাইভারের দরজায় নক করি ড্রাইভারের সঙ্গে সমস্ত ব্যাপারটা শেয়ার করবার জন্য। দরজাটা ভেতর থেকে আটকানো ছিল। 2-3 বার নক করার পরও দরজা ভেতর থেকে কেউ খুলছিল না। সব থেকে অবাক করার বিষয় হলো ড্রাইভারের কেবিনে কোনো মানুষ নেই। ফেরির স্টিয়ারিং একা একা ডানে বামে ঘুরছে। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সেন্সলেস হয়ে আমি ওখানেই পড়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে আমি নিজেকে নিজের বাসার বিছানায় আবিষ্কার করি। তখন বাজে বিকেল 4টে। আমি কিভাবে বাড়ি ফিরেছি এটা জিজ্ঞেস করাতে আব্বু বলল আমি আসতে দেরি করায় আব্বু রাত 1টার দিকে বাসা থেকে বের হয়ে যায় এবং বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডে রওনা দেয়। 2 কিলোমিটার পর আব্বুর মোবাইল থেকে একটা কল আসে। ফোন রিসিভ করাতেই ওপাশ থেকে একজন বলে, কাকা আপনি কোনো চিন্তা নিয়েন না, আপনি আলামিন মসজিদের কাছে যান, ওখানে রায়ানকে পাবেন। এইটুকু বলে লাইনটা কেটে দেন। রিপ্লাই দেওয়ার কোনো সুযোগ হয়ে ওঠে না। বলে রাখা ভালো আমার বাসা থেকে আলামিনের মসজিদের দূরত্ব 10 মিনিটের এবং ওইটার পাশ দিয়ে একটু আগেই আব্বু এসেছে। তখন তিনি ওখানে আমাকে দেখতে পাননি। যাই হোক, আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন। এসে দেখলেন মসজিদের বাইরে জানাজার যে খাটটি রয়েছে তার পাশে আমি সেন্সলেস অবস্থায় পড়ে আছি এবং 2 নম্বর জানাজার খাটের মধ্যে পড়ে আছে আমার সেই ব্যাগটা। এই অবস্থা দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তোলেন এবং আমাকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে আসেন। 3 থেকে 4 দিন পর আমি সুস্থ হই। যাই হোক, ঘটনা ঘটার পর দিন রাতে আমি কি মনে করে মানিব্যাগ চেক করি। আমি দেখতে পাই সেখানে অতিরিক্ত 200 টাকা রয়েছে। আমার স্পষ্ট মনে আছে বরিশাল থেকে ভোলাতে রওনা দেওয়ার সময় আমার মানিব্যাগে 740 টাকা ছিল। মানিব্যাগে এর চেয়ে বেশি একটা টাকাও ছিল না, আর মানিব্যাগে 100 টাকার কোনো নোটও ছিল না। এখন 2টো 100 টাকার নোট
যেটা কিনা এখনও আমার কাছে রেখে দিয়েছি। অবাক করার বিষয় হলো যে লোকটি আব্বুকে কল করে আমার অবস্থান জানিয়েছিল। আব্বুর রিসিভার কল লিস্ট চেক করে দেখলাম সেই নাম্বারটি ওখানে ছিল না। আরও একটা অবাক করার বিষয় হলো খোঁজ নিয়ে দেখলাম সেদিন রাতে ফেরি চলাচল নাকি বন্ধ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ফেরি চলাচল যদি বন্ধই থাকে তাহলে আমি কিভাবে নদী পার হলাম? আর ফেরি থেকে আমার বাড়ি 109 কিলোমিটার। এত বড় দূরত্ব আমি কিভাবে অতিক্রম করলাম? মাঝি, বাসের ড্রাইভার, আমার ব্যাগ পাওয়া, এমন হাজারো প্রশ্ন আমার ভেতরে ঘুরপাক খেতে রইল, যার উত্তর আমার আজও অজানা। ঘটনাটা পুরো সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। সত্যি বলতে গেলে খুবই দুর্দান্ত একটি ঘটনা আমরা শুনে নিলাম। ঘটনাটা বেশ অবাক করবার মতো। কে ছিল সেই মাঝি? কে ছিল সেই বাস কন্ডাক্টর? এবং সেই ফেরি চলাচল যদি বন্ধই থাকে কি করে সে নদী পার হলো? অনেক প্রশ্ন এসে জমাট বেঁধেছে। আপনারা কমেন্টের মাধ্যমে এর উত্তরটি জানান। আশা করছি আপনাদের ঘটনাটা পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন অনুভব মাহাতো, আমাদের সঙ্গে রয়েছেন অদ্ভুত সব। ইব্রাহিম মল্লিক কমেন্ট করেছেন, তানিয়া মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন, অমিতা ঠাকুর, পঙ্কজ দাস কমেন্ট করেছেন, চন্দ্রানী মণ্ডল কমেন্ট করেছেন, অদ্ভুত কমেন্ট করেছেন, অমিত ভট্টাচার্য, মধুষ ঘরকন্যা ব্লগ কমেন্ট করেছেন, গীতা গোস্বাম কমেন্ট করেছেন, হিয়া সামন্ত কমেন্ট করেছেন, একে একে। সবাইকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে 153 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।